সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, দীর্ঘদিন যাবৎ ভারতে বসবাস করছেন বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, এই যে জাতিগুলো আছে যারা ধর্মীয় নির্যাতনের শিকার অথবা ভারতে আসছেন এবং আগেও এসেছেন, যারা নাগরিকত্বের জন্য ইচ্ছুক বা আবেদন করতে চান, তারা কে কে নাগরিক পাবেন, কিভাবে পাবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং সেই আলোচনায় যিনি আলোচক থাকবেন তিনি হচ্ছেন ভারতের বিখ্যাত একজন অ্যাডভোকেট জনাব অন্তনু কুমার। আমরা মন দিয়ে যে তার ভিডিওটি দেখব এবং আমরা সমস্ত তথ্য জেনে নেব। এবং আরেকটা কথা বলে রাখবো, আপনাদের যদি তার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন হয় আমাদের কমেন্টস করে রাখবেন, আমরা অবশ্যই তার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে দেব। চলুন সবাই আমরা অন্তনু সাহেবের সেই ভিডিওটা দেখি এবং সঠিক তথ্যগুলো জেনে নিই। সাথে থাকবেন সবাই। নমস্কার, আমি অ্যাডভোকেট রতন কুমার। আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই। সেটা হচ্ছে বাংলাদেশি অভিবাসীরা কি ভারতবর্ষের নাগরিকত্ব পেতে পারেন? বিশেষ করে হিন্দু মুসলিম নির্বিশেষে এই সুযোগ পাবে কি না সেটাও জানব। দেখুন, ভারতে অনেক বাংলাদেশি মানুষ বসবাস করেন, এটা অস্বীকার করবার বিষয় নেই। ভারতবর্ষে প্রচুর বাংলাদেশি মানুষ বসবাস করেন এবং অনেকেই বৈধভাবেও যেমন আছেন, অবৈধভাবেও বহু মানুষ এখানে বসবাস করছেন। কিন্তু সকলেই কি নাগরিকত্ব পান বা নাগরিকত্বের জন্য কখনো আবেদন করেন? অনেকেই করেন না, কিন্তু সেই লোকের নাগরিকত্বও পায় না যারা নাগরিকত্ব আবেদন করেন না। কিন্তু প্রথমত আমাদের ভাবতে হবে যে যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে বসবাস করছেন এবং বাংলাদেশ থেকে আগত নাগরিক, যারা বাংলাদেশের নাগরিক কিন্তু কোনো না কোনোভাবে ধর্মীয় উৎপীড়নে ওই দেশ থেকে তারা সোজা কথায় পলায়ন করতে বাধ্য হয়েছেন এবং ভারতবর্ষে এসে তারা শেল্টার নিয়ে আসে। এবং এদের মধ্যে অনেক ধরনের মানুষ আছেন যারা সঠিকভাবে ভিসা নিয়ে ভারতবর্ষে এসেছেন এবং বেশিরভাগই আছেন যারা কিন্তু ইললিগালি এখানে থাকছেন। তো কি করতে হবে তাদেরকে? তাদের কাছে একটা অপশান হচ্ছে সিএএ। প্রথমত এই সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন 2019, এটা তাদের কি সুযোগ করে দিচ্ছে? এটা বেসিক্যালি হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি সম্প্রদায়ের জন্য। এনারা যদি 2014 সালের 31শে ডিসেম্বর 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসে থাকেন, তাহলে তারা অবশ্যই আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন হবে, অনলাইনে আবেদন হয় এর। এবং যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছেন এবং ধর্মীয় নিপীড়নের শিকার, মুসলিমরা কিন্তু এই আওতায় পড়বেন না। মুসলমান ভাইদের কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে 1955 সালের যে সাধারণ নাগরিকত্ব আইন আছে সেই প্রসেসিংয়ে তাদেরকে আসতে হবে। এবং মুসলিম অভিবাসীদের জন্য আইন মেনে আবেদন করবেন। সিএএ থেকে তারা বাদ পড়লেও আইন তাদের জন্য পথ খোলা রেখেছে। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, সিএএ এই যে নাগরিকত্ব আইন, এটা কিন্তু শুধুমাত্র হিন্দু, খ্রিস্টান, শিখ, নোট করবেন, বৌদ্ধ, পার্সি এদের জন্য, যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আমাদের ভারতবর্ষে এসেছেন এবং অনেকে ইলিগালি এসেছেন। কিন্তু 2014 31 ডিসেম্বরের আগে যদি তারা এসে থাকেন তাহলে তারা কিন্তু আবেদন করার যোগ্য। আর
যারা মুসলিম আছেন তাদের জন্য কিন্তু ভারতবর্ষের সাধারণ যেটা 1955 সালের যে নাগরিকত্ব আইন আছে সেই আইন অনুযায়ী, সেই প্রসেসিং অনুযায়ী তাদেরকে প্রসেস করতে হবে। তাহলে এখানে কি করণীয়? যারা সিএ এর আওতায় আসেন তারা দ্রুত আবেদন করবেন, অবশ্যই দ্রুত আবেদন করবেন, আর বসে থাকবেন না। অন্যেরা আইন অনুযায়ী বৈধতা সংগ্রহ করে আবেদন করবেন। আইনি সাহায্য নিন যাতে প্রক্রিয়া সঠিক হয়। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, কোনো ভালো আইনজীবীর সাহায্য নিয়েই আপনারা প্রসেসে এগোন। ভারতবর্ষ দেখুন, ভারতবর্ষ কিন্তু ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেয় না। প্রথম কথা বলে রাখি, ভারতবর্ষ কিন্তু আইনের ভিত্তিতে নাগরিকত্ব দিচ্ছে এবং দেবে। আর এর বেশি এই ভিডিও বড় করব না। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে 2014-র 31শে ডিসেম্বরের আগে এসেছেন, যারা বৈধভাবে এসেছেন তারা ইমিডিয়েট নাগরিকত্বের জন্য আবেদন করুন। যারা অবৈধভাবে এসেছেন তারা অবশ্যই কোনো না কোনো আইনজীবীর সাথে কনসাল্ট করুন এবং টোটাল ব্যাপারটা ভারতবর্ষের আইনের কাছে ক্লিয়ার করে তারপর তারা আবেদন করতে পারবেন। অবশ্যই দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর যারা মুসলিম আছেন তারা অবশ্যই 1955-এর নাগরিকত্ব আইন অনুযায়ী আবেদন করবেন, তারা সিএ এর আওতায় পড়ছেন না। ঠিক আছে? আর শেষ কথা বলি যে আশা করি আপনাদের ইনফরমেশনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, যাদের প্রয়োজন তাদেরকে এই বিষয়ে অবগত করবেন। সিএ নিয়ে অনেকেই অনেক ভুল ধারণা পোষণ করছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিকাঠামোয় যারা সর্বা নেতৃত্ব তারা কিন্তু সিএএ নিয়ে মানুষকে যথার্থ ভুল বোঝাচ্ছেন। সেই সব ভুল বোঝাবুঝির মধ্যে না থেকে কোনো একজন অভিজ্ঞ ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে আপনারা যত শীঘ্র সম্ভব আবেদন করুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। কমেন্ট বক্সে এসে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এই ভিডিও দেখার পরে যদি কারোর যোগাযোগ করার প্রয়োজন হয় ওনার সাথে, আপনারা কমেন্টস বক্সে লিখে জানিয়ে রাখবেন। সময় মতো আমরা ওনার নাম্বার আপনাদেরকে দিয়ে দেব, আপনারা যোগাযোগ করবেন। এমনকি যারা ভারতে আছেন এবং এসে দেখা করতে চান তারাও দেখা করতে পারবেন তার চেম্বারে গিয়ে, তার অফিসে গিয়ে। আসলে ওনার নাম্বারটা সরাসরি এখানে দেওয়া হলো না, কারণ উনি যে অফিসিয়াল কিছু নিষেধাজ্ঞা থাকে ভারত সরকারের, যে নিয়ম নীতি, সেই হিসেবে উনি ওনার নাম্বার দিয়ে কোনো প্রচার করতে পারেন না, তাই ওনার নাম্বারটা দেওয়া হলো না। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে কথা বলে রাখবেন বা মেসেজ দিয়ে রাখবেন, আমরা আপনাদেরকে ওনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করিয়ে দেব। আপনারা মোবাইলেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, অথবা ওনার চেম্বারে গিয়েও দেখা করতে পারেন। থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।